বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মেজর মোহাম্মদ সুলাইমান, অবসরপ্রাপ্ত এবং একজন মুক্তিযোদ্ধা। কিছুদিন আগে আপনাদের সম্মুখে আমি কৃষি নিয়ে দুই একটা কথা বলেছিলাম এবং এও বলেছিলাম পর্যায়ক্রমে আমি এ ব্যাপারে আরও কিছু আলোচনা করব। সরকারকে আমি অনুরোধ করব, আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটা সবাইকে জানিয়ে দেবেন। দেশবাসী এই ব্যাপারে জানা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক কিছু জানি না যে কৃষি নিয়ে যে দুর্বৃত্তায়ন হচ্ছে। আমাদের সম্মানিত উপদেষ্টাগণ, প্রধান উপদেষ্টা, সমাজের সবাই বলতেছে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। আমি হলফ করে বলতে পারি, কৃষিতে যদি যে বর্তমান যে অবস্থা চালু আছে এটা চলতে থাকে, কিয়ামত পর্যন্ত দ্রব্যমূল্য কমানো যাবে না। কারণ কৃষিতে যে সকল জিনিস ব্যবহার করা হয়, সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য উপকরণ, এই সকলের দাম কমানো ছাড়া কোনো মতে কৃষি পণ্যের দাম কমানো যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে কমানো যাবে? আমি গত অনুষ্ঠানে একটু ইঙ্গিত দিয়েছি, আমরা ইচ্ছা করলে প্রতি কেজি চাউলের দাম মূল্য প্রায় 10 টাকা কমাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? আপনারা একটা একটা করে বলবো, আপনারা জেনে আশ্চর্য হবেন যে আমরা যে সার ব্যবহার করি তা আমরা ক্রয় করি ডিলারদের নিকট হইতে, এবং সরকার যে নির্ধারিত মূল্যে সার বিতরণ করেছে, এবং এটা আপনাদের আরও একটা বিষয় জানা উচিত, তাদেরকে শতকরা 16 ভাগ অর্থাৎ 16% প্রফিট দিয়ে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু সারা দেশে কোথাও তারা সেই নির্ধারিত মূল্যে সার বিক্রি করে না। প্রতি বস্তায় 200 টাকা, যেমন কয়েকদিন আগে আমি নিজে ক্রয় করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, একজন সেনাবাহিনী অফিসার, আমার খামার আছে, সবাই জানে সারা দেশে। আমি ডিলারের কাছ থেকে সার কিনতে গিয়া, যেখানে এমওপি সরকারি দাম 1000 টাকা, আমার কাছ থেকে নিয়েছে 1200 টাকা, অর্থাৎ 200 টাকা বেশি। ড্যাপ সারের মূল্য 1050 টাকা, আমার কাছ থেকে, আমার কর্মচারীর কাছ থেকে নিচ্ছে 1280 টাকা। টিএসপি সরকারি মূল্য 1350 টাকা, আমার কাছ থেকে নিয়েছে 1600 টাকা। এবং আমি বস্তা কিনেছি বিদায় আমার কাছ থেকে এই দাম নিয়েছে, কিন্তু আমাদের গরিব কৃষক যাদের লেখাপড়া জানে না, তাদের কাছ থেকে আরও বেশি দাম নিয়ে যাচ্ছে। এতে করে আমি হিসাব করেছি, প্রায় তাদের লাভের অংশ হয় শতকরা 30 থেকে 50% পর্যন্ত। এখন এই অঙ্কটা, এই টাকাগুলো যদি কৃষকরা কম দামে সার পেয়ে যায় ন্যায্য মূল্যে, তাহলে আমাদের কৃষিতে যে উৎপাদন খরচ অনেক কমে যাবে। এ হলো সারের ব্যাপার। নাম্বার 2, দ্বিতীয়, আমরা যে কীটনাশক, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড ব্যবহার করি, এটার কোনো মান নিয়ন্ত্রণ নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে যে মাফিয়া চক্র কাজ করে, বিভিন্ন কোম্পানির এই সকল কীটনাশক বাজারজাত করতে গিয়ে সরকারি লোককে, রাজনৈতিক নেতাদেরকে কোটি কোটি টাকা ওরা উপটোকন দেয়, ঘুষ দেয়, যার ফলে এই কীটনাশকের দাম অনেক বেড়ে যায় এবং দিন শেষে এই জিনিসের দামটা কৃষকের ঘাড়ে চাপানো হয়। দ্বিতীয় কথা,
এই সকল বিদেশি কীটনাশকের কোনো মান নিয়ন্ত্রণ নাই। কারণ আমি দেখেছি, আপনারা দেখতে পারেন, বাজারে এই সকল কীটনাশকের কোনো বিএসটিআই অনুমোদন নাই। এই সকল কোম্পানিগুলো তাদের প্রতিনিধি, সরকারি বেসরকারি যারা যেখানে আমি প্রয়োজন বোধে সবার নাম বলবো, যে টাকা দিয়ে এটাকে অনুমোদন করা এবং কৃষকদেরকে কাছে উচ্চ মূল্যে বিক্রি করে। যার ফলে আরও একটা খবর জানাই আপনাকে, বেশ কিছু জায়গায় আমি দেখেছি সারের ডিলাররা কৃষকের কাছে কীটনাশক না ক্রয় করলে সার বিক্রি করে না। কারণ সেখানে লাভ, আমার যে ধারণা, 50%-এরও বেশি, শতকরা 50%-এরও বেশি, এবং এটার কোনো মান নিয়ন্ত্রণ নাই। এটার মান নিয়ন্ত্রণে আনতে হবে। এটা কৃষকের মাধ্যমে, সমিতির মাধ্যমে, এটার মাঠে যাচাই করে সারা দেশে কয়েকটা ব্লক করে এই সকল কীটনাশক এবং সকল ওষুধ যাচাই বাছাই করে, মাঠে যাচাই বাছাই করে কৃষি বিভাগের অফিসারদের মাধ্যমে এটা পরীক্ষার পরে বিএসটিআই এর অনুমোদন করে কৃষকের কাছে বিক্রি করা যাবে, করতে হবে। তা না হলে এভাবেই চলবে। আবার সারের ব্যবহারে আমার জানা মতে পৃথিবীর কোনো দেশ নাই আমাদের মতো যেভাবে সার ব্যবহার করে কৃষকরা জমিতে। প্রয়োজন কোনটা আছে কোনটা নাই অনেকে জানে না, আমিও জানি না, কিভাবে জানব? এখন আমার হয়েছে ম্যালেরিয়া, আমাকে যদি হার্টের ট্যাবলেট অথবা ডায়াবেটিসের ট্যাবলেট দেওয়া হয়, আমার কি কোনো উপকারে আসবে? কখনো নয়। অনুরূপভাবে আমাদের মাটিতে নাইট্রোজেন, অক্সিজেন বা অন্য কিছু কোন জিনিসটার অভাব আছে, সেই জিনিসটা মাটি পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করতে হবে, এবং নির্ধারণ করার পরে সেই অনুযায়ী, অর্থাৎ মানুষকে যেমন রোগের অনুযায়ী চিকিৎসা দিতে হয়, জমিতেও মাটি পরীক্ষা করে সারের প্রয়োগ করতে হবে। এতে সারের প্রয়োগ অনেক কমে যাবে। কোনো জমিতে হয়তো শুধু, যেমন কিছুদিন আগে আমি একটা জমিতে আমার মাটি পরীক্ষাও দিয়েছি, সেখানে বলছে যে শুধু কিছু ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন দিলে আর এখানে কোনো সার লাগবে না। আরেকটা জমিতে বলেছে আমাকে বোরন দিতে হবে, আপনার এখানে এই মাটিতে বোরনের শর্টেজ আছে। আরেকটাতে বলেছে এমওপি শর্টেজ আছে। অনুরূপভাবে যদি আমরা এই সারের ব্যবহারটা প্রতি উপজেলায় মাটি পরীক্ষা যন্ত্র দ্বারা মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করতে পারি, এতে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে এবং আলটিমেটলি আমাদের প্রোডাকশন কস্ট, অর্থাৎ আমরা যে চাষ করি, আমাদের যে উৎপাদন খরচ অনেক কমে যাবে। তারপরে আসুন যে ডিজেলের মূল্য বৃদ্ধি, এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং কৃষকদের তো নিজেদের পাম্প নাই, অন্যরা যে পানি সাপ্লাই করে, এতে করেও অনেক টাকা বেশি দিতে হয় ব্যবসায়ীদেরকে। এটা যদি সমিতির মাধ্যমে অন্তত কৃষিকাজের জন্য যে ব্যবহৃত, সেচের জন্য ব্যবহৃত ডিজেলের উপরে সরকার কিছু ভর্তুকি দেয়, এখানেও আমাদের কস্ট অফ প্রোডাকশন অনেক কমে আসবে। এখন এই জিনিসগুলা কিভাবে করা সম্ভব, সেটা বিভিন্ন দেশে, পৃথিবীতে, ভারতে হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে সমবায়ের মাধ্যমে। আমরা যদি প্রতি উপজেলায় একটা সমবায় করে নিই কৃষক প্রতিনিধি দ্বারা, এবং সমবায়ের মাধ্যমে এগুলো যদি আমরা বিতরণ করি, তাহলে বিপুল পরিমাণ অর্থ আমাদের সাশ্রয় হবে। এবং সারা পৃথিবীতে বড় বড় সমবায় আছে, এইভাবেই চলতেছে। বাংলাদেশের মতো এরকম অবস্থা কোথাও নেই। ভারতে কিছু কিছু জায়গায় এখনো ভারতে সমবায় হয়েছে, যেমন আমি যে পদ্ধতিটা উদ্বোধন করেছি মোটামুটি, সেটা পাঞ্জাবে এখন
ব্যবহার হচ্ছে। পাঞ্জাব ইউনিভার্সিটির ভিসি সাহেব আমার সাথে কথা বলে অনেকক্ষণ 3 ঘন্টা করে, এবং তিনি এটা চেষ্টা করতেছেন ভারতের পাঞ্জাবে এটা চালানোর জন্য, এবং প্রাথমিকভাবে উনি আমাকে বলেছেন এটা মোটামুটি সাকসেসফুল। এখন আসেন এই সমিতি কিভাবে করতে হবে। আমাদের যারা ব্লক সুপারভাইজার আছে বা কৃষি, এখন অন্য নাম হয়েছে কৃষি বিভাগের অফিসাররা আছে, উপজেলায় আছে, এই সকল কৃষি অফিসারের মাধ্যমে, কর্মচারী কর্মকর্তাদের মাধ্যমে এই সমিতিগুলা পরিচালিত হবে। তারা দিক নির্দেশনা দেবে এবং প্রতি সমিতির জন্য বরাদ্দ করবে বিএডিসির মাধ্যমে। এখানে আমার আরও একটা কথা বলার আছে, বিএডিসি ছাড়া সরকারি ও বেসরকারি কাউকে মাধ্যমে সার আমদানি করা যাবে না। আমি দেখেছি এই সারের ভিতরে, আমি সচক্ষে দেখেছি চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় সারের ভিতরে ভেজাল মিশ্রিত করতেছে, আমি নিজের চোখে দেখা। কাজেই এই সারগুলা কৃষি বিভাগ অথবা বিএডিসির মাধ্যমে আমদানি করতে হবে এবং আমার দেশের সার সমিতির মাধ্যমে বিতরণ করতে হবে। এবং কীটনাশকগুলো যত রকম পৃথিবীর যত দেশে কীটনাশক আসুক, আমরা মাঠে প্রয়োগ করে এটার ফলাফল নির্ধারণ করার পরে আমরা কৃষকদেরকে অনুমোদন দেব এটা ব্যবহার করার জন্য। এবং আমি মনে করি এই ছাড়া বাংলাদেশে কোনো অবস্থাতেই দ্রব্যমূল্য অর্থাৎ কৃষি দ্রব্যের মূল্য কমানো যাবে। আর কৃষির মধ্যে উৎপাদন মূল্য না কমানো গেলে কোনো অবস্থাতেই ভোক্তারা এটা পাবে না। এখানে আমি আরো উল্লেখ করতে চাই যে কৃষি পণ্য উৎপাদনে যদি মূল্য কমানো যায়, যেমন আমি একটা আইটেমে আমরা হিসাব করে দেখেছি, আমাদের একটা সমিতি আছে কৃষক উন্নয়ন সমিতি, আমরা শুধু আমরা হিসাব করে দেখেছি আমাদের এই পদ্ধতিতে যদি আমরা চাষ করি প্রতি বিঘাতে সর্বনিম্ন 4,000 সর্বোচ্চ 6,000 পর্যন্ত টাকা পর্যন্ত সেভ করা যায়। এতে করে চাউলের উৎপাদন প্রতি কেজিতে 10 টাকা কমে যায়। এখন আপনারা আশ্চর্য হবেন, যদি 10 টাকা কমে, সারা 1 বছরে বাংলাদেশে চাউলের বাবদে শুধু 20,000 কোটি টাকা সাশ্রয় হবে। এটা জানার জন্য কোনো রকেট ইঞ্জিনিয়ার কিছু দরকার সাধারণ, কারণ আমরা যদি দ্রব্যমূল্য নির্ধারণ করে কৃষকদেরকে দিতে পারি, কৃষকরা উৎপাদন করবে, তাদের উৎপাদন খরচ কমে যাবে, তারা কম দামে বিক্রি করবে, তারপরেও তাদের লাভ হবে। এতে কৃষকের উন্নতি হবে, জনগণেরও কম মূল্যে কিনতে পারবে। আমার কাছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, আমি 30 বছরের উপরে কৃষি নিয়ে কাজ করতেছি। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 15টার মতো কমিটি করেছে, বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার কমিটি করেছে, কিন্তু কৃষি সংস্কার কমিটি করেন নাই। আমার মতে সর্বপ্রথম 1 নম্বর কমিটি হওয়া উচিত ছিল কৃষি সংস্কার। কারণ কৃষিতে এই সংস্কার না করলে আমাদের দ্রব্যমূল্য কোনো অবস্থাতেই কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কমানো যাবে না। কারণ ইনপুটের দাম নাম করলে আউটপুটের দাম কি করে কমাবে? এবং এই জন্য দরকার সংস্কার। এবং কিভাবে সংস্কার করতে হবে, কিভাবে সার বিতরণ করতে হবে, কিভাবে বীজের আমি একটা কথা করে গেছি, বীজের যে মূল্য এবং এর যে সঠিক মান নিয়ন্ত্রণ করা অতি জরুরি। এখন আমাদের বিএডিসির বীজগুলো আছে, আমরা দেখেছি আমরা কখনো সমস্যা পড়ি নাই, কিন্তু প্রাইভেট কোম্পানির বীজে ভালো আছে খারাপ আছে, সময় সময় আমরা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছি। এই প্রাইভেট কোম্পানির বীজগুলাকে আমাদের কৃষি বিভাগের নিয়ন্ত্রণে এনে এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ছাড়পত্র দিতে হবে, অথবা এটাকে এইভাবে ঢালাওভাবে বাজারে বিক্রি করা যাবে না। আমি এটা বলছি না যে বীজ সম্পূর্ণ সরকারি করা, এটা হয়তো এই মুহূর্তে সম্ভব হবে না। তারপরে আসেন আমাদের
অর্গানিক কৃষি। আমাদের জমির যে অবস্থা ক্ষয় হচ্ছে, আগামী 5 বছর 10 বছর 15 বছর পরে জমির মাটিগুলো সম্পূর্ণ অনুৎপাদন মাটিতে পরিণত হবে। তাহলে এখানে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে। কিন্তু জৈব সার ব্যবহার করা এটা সময় সাপেক্ষ, স্লো অ্যান্ড গ্রাজুয়ালি এটাকে করতে হবে। শ্রীলঙ্কার মতো ওভারনাইট করে ডিজাস্টার হয়ে যাবে। শ্রীলঙ্কা ওভারনাইট সমস্ত সার জৈব সারে রূপান্তরিত করার চেষ্টা করেছিল, যার ফলে তাদের উৎপাদন অনেক কমে গেছে। এটা সম্ভব না। কিন্তু স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি কৃষকদেরকে শিক্ষিত করে এটা করা যাবে। আপনারা জানেন আমাদের দেশের কৃষকরা মোস্টলি আনএডুকেটেড, এবং তাদেরকে শিক্ষিত করা হবে। কিন্তু শিক্ষিতা স্কুল কলেজে শিক্ষিত না, তাদেরকে চাষাবাদে, আধুনিক চাষাবাদে শিক্ষিত করতে হবে এবং মেকানাইজ করতে হবে। সম্পূর্ণ মেকানাইজ করা যাবে না এই মুহূর্তে, স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি মেকানাইজ করতে হবে। অর্থাৎ আমাদের উৎপাদন খরচ যে কোনো উপায়ে কমাতে হবে, তা না হলে দ্রব্যমূল্যে কেউ লাগাম টেনে ধরতে পারে না, কারো শক্তি নেই। এবং আমার শেষ কথা হলো, আপনারা আমার এই কথাগুলো যদি আপনাদের পছন্দ, সবাইকে বলুন, সরকারি অফিসার, আমি কয়েকজনের সাথে কথা বলেছি। আজকে আমি চিটাগংয়ের ডিভিশনের যিনি কৃষির হেড এডি সাহেবের সাথে কথা বলেছি। সবাই আমার সাথে একমত যে এটাকে আমাদের সংস্কার করতেই হবে। সংস্কার করতে হলে আমি শুধু আমরা যে কস্টিংটা করেছি শুধু ধানের উপরে, সমস্ত কিছুর উপর এটা কস্টিং করতে, প্রত্যেকটা আইটেম আমাদের যেটা প্রয়োজনীয় কস্টিং করতে হবে, বীজের ব্যবস্থাপনা করতে হবে, সার ব্যবস্থাপনা করতে হবে, তারপরে পানির ব্যবস্থাপনা করতে হবে। সবগুলো যদি আমরা সমিতির মাধ্যমে, কৃষি বিভাগের মাধ্যমে লাগাম ছাড়া যেভাবে চলতেছে সেভাবে না চালায়ে আমরা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, অবশ্যই আমাদের দ্রব্যমূল্য কমবে, আমাদের উৎপাদন খরচ কমবে, এবং আমরা জাতীয়ভাবে আমাদের মেরুদণ্ড, কৃষি যে মেরুদণ্ড, আমরা সেই মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে পারবো। এবং বিশ্বের যে কোনো দেশের সাথে আমরা আমাদের অন্য কিছুতে, যেমন আমাদের অন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা কোথাও পিছিয়ে নেই। আমাদের যারা আমার যে বন্ধুরা, যারা আমার খুব পছন্দের ইউটিউব যারা করেন, খুব পপুলার, ইলিয়াস হোসেন, করক স্যার, ডক্টর কনরাড সারকত, আর আমার প্রিয় বন্ধু, যদি এখন আমাকে ভুলে গেছে, মাহমুদুর রহমান, তারপরে পিনাকি ভট্টাচার্য, এদের কথায় দেশ জাগ্রত হয়েছে। পিনাকি দাদার শুধু একটা কথা আমার পছন্দ হয় না, সেটা হলো ইকবাল করিম ভূঁইয়ার ব্যাপারে উনি যেটা, আমি একমত না। ইকবাল করিমকে আমি ভালো করে চিনি, সে আমার ছাত্র ছিল আর্মিতে। যাই হোক, আমি রাজনীতি করি না, রাজনীতির ব্যাপারও করি না। যারা রাজনীতি করেন, আমরা মাঠে থেকে আপনাদেরকে সাপোর্ট করব। কারণ পৃথিবীতে মানব জাতির প্রথম কাজ কৃষি। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে আল্লাহ পাক কৃষি শিখিয়েছেন। কৃষি না করলে তো, খাওয়া না হলে তো চলবে না কোনো অবস্থাতে। সুতরাং কৃষি মানব জাতির প্রথম কাজ। আর ভারত স্বাধীন হওয়ার পরে জওহরলাল নেহরু সব দিল্লিতে সকল অফিসারকে, সব রঙের সব অফিসারকে ডাকলেন, ডেকে প্রথম কথা ছিল, জেন্টলম্যান, উই ক্যান ওয়েট ফর এভরিথিং বাট নট এগ্রিকালচার। অর্থাৎ আমরা সব কিছুর জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু এগ্রিকালচারের জন্য অপেক্ষা করা যাবে না। তাহলে আমাদের দেশও চালানো যাবে, সব স্বার্থ হয়ে যাবে। যাই হোক, আমি আমার বক্তব্য আজকে এই পর্যন্ত। আপনারা এটাকে সকলকে জানান, শেয়ার করে দেন। পরবর্তীতে আমি আরও খুঁটিনাটি ব্যাপার বলবো। যদি আমরা পুরো জাতিকে এই ব্যাপারে একত্র করতে পারি, ইনশাআল্লাহ কৃষিতে আমাদের যুগান্তকারী পরিবর্তন হবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।